প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের শহীদ ফিরোজ কাইম চৌধুরী স্টুডিও থেকে বিটিভি এবং বিটিভির ওয়ার্ল্ডের প্রত্যেক দর্শককে আমন্ত্রণ জানাচ্ছি খবর প্রতিদিন অনুষ্ঠানে। আজকে আমাদের দুইজন আলোচক উপস্থিত আছেন। আমি প্রথমেই আলোচক দুইজনকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে উপস্থিত আছেন মোহাম্মদ এ আরাফাত, শিক্ষক, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, এবং জনাব শাহেদ চৌধুরী, চিফ রিপোর্টার, দৈনিক সমকাল। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগতম। আমাদের হাতের কাছে যে কটা পত্রিকা আছে সেই পত্রিকার উল্লেখযোগ্য শিরোনামগুলো কি কি একবার দেখে নিন। দৈনিক ইত্তেফাক, তত্ত্বাবধায়ক সরকারের ভিন্ন মডেল প্রশ্নে সিদ্ধান্ত নেবে সংসদ, সুরঞ্জিত সেনগুপ্ত। মমতা মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গে তৃণমূল যুগের সূচনা, 42 মন্ত্রী শপথ গ্রহণ। খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার প্রধান হলে বিএনপি মানবে না, বিপজ্জনক সিরিঞ্জ ব্যবহারের পর ধ্বংস করা হয় না, পুনরায় প্যাকেটজাত হয়ে চলে আসে বাজারে, হুমকির মুখে জনস্বাস্থ্য। ভোরের কাগজ, বিএনপির মধ্যবর্তী নির্বাচন দাবি, সরকারকে চাপে রাখার কৌশল। মধ্যপ্রাচ্যে ওবামার নতুন কূটনীতি, বিরোধী দলের প্রতি সুরঞ্জিতের আহ্বান, তত্ত্বাবধায়ক সরকারের নতুন মডেল প্রণয়নে সংসদে আসুন। মধ্যবর্তী নির্বাচনের দাবি মেনে নিলে সংসদে যাবে বিএনপি, বিরোধী দলের চিফ হুইপ। জয় জয় দিন, সরকার ও দলে নক্ষত্র, দূরত্বে সৈয়দ আশরাফ, আওয়ামী লীগ দিশাহীন কর্মীরা ক্ষুব্ধ হতাশ। নকল লাদেনকে হত্যা করেছে আমেরিকা, পশ্চিমবঙ্গে মমতা যুগ শুরু। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজারে গোয়েন্দা নজরদারি। দৈনিক ডেস্টিনি, সংসদ নির্বাচন নিয়ে সংকট তৈরি হচ্ছে, মিছিল সমাবেশ নিষিদ্ধ, সংসদের নবম অধিবেশন কাল শুরু। ঢাকার পানি ব্যবস্থাপনায় এবার সেনাবাহিনী নামছে না, খালেদার মতামতের জন্য দরজা এখনো খোলা, সুরঞ্জিত। মধ্যবর্তী নির্বাচনের দাবি মেনে নিলে সংসদে যোগ দেবে বিএনপি। সেই পুলিশই মমতাকে স্যালুট জানালো। তত্ত্বাবধায়ক সরকারের নতুন মডেল খোঁজে মানবজমিনের শিরোনাম। চেন্নাই, আজমির, দিল্লি ট্রেনের অগ্রিম টিকিট ঢাকায় পাওয়া যাবে। ক্রাউলি জানালেন খালেদার সঙ্গে হিলারির দেখা হবে। প্রিয় দর্শক, এখন আমরা একটু আলোচনায় যাই। জনাব মোহাম্মদ এ আরাফাত, বিএনপির বিরোধী দলের চিফ যে মন্তব্য করেছেন যে মধ্যবর্তী নির্বাচন না হলে তারা সংসদে যাবেন না, এই মন্তব্য নিয়ে আলোচনা করতে গেলে যেটা আমার মনে হয় যে এটি একটি খুবই অযৌক্তিক এবং একেবারেই অসময়োপযোগী একটি দাবি, এবং এই ধরনের বিষয়গুলি আসলে আমাদের রাজনীতি থেকে আমাদের বর্জন করা উচিত। কারণ একটি গণতান্ত্রিক উপায়ে, গণতান্ত্রিকভাবে সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে একটি সরকার ক্ষমতায় সরকারে এসছে, এবং সেই সরকারকে একটি টার্ম শেষ করতে দেওয়া উচিত। এবং এমন কি হয়ে গেল যেটা আমরা তো এমন কিছু দেখিনি যে গভর্নমেন্ট অনেক খারাপ কিছু করে ফেলেছে বা বিশাল একটা কিছু সমস্যার মধ্যে দেশ পড়ে গেছে, এখন মধ্যবর্তী ইলেকশনে যেতে হবে। তো কাজে আমার মনে হয় যে ওই ধরনের ধৈর্য এবং পেশেন্সের জায়গাটা থাকা খুবই দরকার। এবং এর চেয়ে বরং তারা সত্যিকার অর্থে কোথায় কোথায় গভর্নমেন্টের দোষ ত্রুটিগুলি আছে বা ভুলভ্রান্তিগুলি আছে সেগুলো ধরিয়ে দিয়ে গভর্নমেন্টকে যদি দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করতেন, বিরোধী দল হিসেবে তাদের যে আসল দায়িত্বটা পালন করার চেষ্টা করতেন, তাহলে তারা আসলে দেশের জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সত্যিকার অর্থে অবদান রাখার সুযোগ তৈরি হতো। কিন্তু এই ধরনের রাজনীতি আমার মনে হয় না যে আমাদের জন্য আসলে একেবারেই কোনো মঙ্গল বয়ে আনবে। কাজে এটি খুবই অযৌক্তিক এবং কোনো অর্থেই গ্রহণযোগ্য নয় আমার যেটা মনে হয়। জনাব শাহেদ চৌধুরী, খালেদা জিয়া যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য যে সফরে রয়েছেন সেখানে তিনি রাজনৈতিক অনেক বক্তব্যই দিচ্ছেন, বিরোধী দলের নেতৃত্বে বক্তব্য দিবেনি। সবচেয়ে চমৎকার একটি কথা বলেছেন যে বাংলাদেশে যে সরকারটি ক্ষমতায় আছে তাদের কাছে বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপদ না। এটা
বিএনপি রাজনীতি দীর্ঘদিন ধরে বলে আসছে, কিন্তু যে কথাটি বলেছে সেটা কিন্তু একটু অন্যরকম, যে বিএনপি স্বাধীনতার পক্ষে। আপনি এই ব্যাপারে যদি একটু না, এই আগের বিষয়টি যেটা আপনি উঠালেন, আমি শেষের দিকে বলতে যাচ্ছিলাম, আমরা অনেক ধরনের বিশেষণ ব্যবহার করেছি। শাহিদ ভাই বলেছেন উনি অবাক হয়েছেন, আমি বলেছি অযৌক্তিক। আসলে আমার মনে হয় সবচেয়ে যুক্তিযুক্ত বিশেষণ যেটি হওয়া উচিত যে হাস্যকর। এবং আজকের খালেদা জিয়ার যে বিষয়টি আপনি উঠালেন, এটা আমার কাছে খুব হাস্যকর মনে হচ্ছে, যে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখে বা এটা প্রোটেক্টেড না, একটি দল যারা এরকম মেজরিটি নিয়ে ক্ষমতা এসছে তাদের হাতে, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ বলে কিছু থাকার কথা না। এটি একটি বিষয়। আর কোন দলের কথা উনি বলছেন? যে দলের নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে। কাজে এই ধরনের রাজনীতি আমার কাছে বারে বার মনে হয় এটা অপরাজনীতি। আজকে খালেদা জিয়ার বা বিএনপি যেটা বলা উচিত যে বাংলাদেশের বিএনপি যারা সমর্থক বাংলাদেশে আছে তারাও কি এটা বিশ্বাস করেন? আমি মনে করি না। কারণ বিএনপি তাদের নেতৃত্ব, আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, তাদের নেতৃত্ব তাদের সমর্থকদের চিন্তা চেতনা বা যে চিন্তা ভাবনা তার বিপক্ষে দাঁড়িয়ে অনেক কথা বলেন। যেমন 2008 সালের ডিসেম্বর মাসে যে ইলেকশনটা হলো, সেই ইলেকশন নিয়ে বিএনপির যে মন্তব্যগুলো আপনি যদি দেখেন, তারা কিন্তু সেই ইলেকশনকে বলেছে মেনে নেয়নি, এটা রিগড হয়েছে, বিভিন্ন ধরনের কথা বলেছে। অথচ USAID এর একটি পোলিং হয়েছিল, সেই পোলিং এ বাংলাদেশের সাধারণ জনগণের 98% মানুষ মনে করেছে সেই ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে। যারা বিএনপিকে ভোট দিয়েছে সেই ভোটারদের মধ্যে 72%, 72% মানুষ মনে করেছে যে এটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে। কাজে মানুষের যে পালস, মানুষ যেটি বোঝে, যে বিষয়গুলি গ্রহণ করে, গ্রহণযোগ্যতা পায়, তার বিপক্ষে দাঁড়িয়ে কোনো কথা বলে সেই রাজনীতি গ্রহণযোগ্য হবে না। কাজে শেষ পর্যন্ত কি হবে? আমরা দেশের কিন্তু ক্ষতি করছি। কারণ আজকে খালেদা জিয়া বা বিএনপি যেটা করা উচিত, যে আওয়ামী লীগ তার নির্বাচনী ম্যানিফেস্টোর কোন কোন জায়গায় কমিটমেন্ট করে পালন করতে পারছে না, কোনটা কতটুকু অ্যাচিভ করেছে, কোনটা আর একটু অ্যাচিভ করা উচিত ছিল, আমাদের অর্থনৈতিক অগ্রগতি করার অগ্রগতির পেছনে আর কি কি ধরনের কৌশল অবলম্বন করা উচিত, কি ধরনের স্টেপস ইনিশিয়েটিভ নেওয়া উচিত, সেই ধরনের কথাবার্তা আমরা আশা করি। এবং আরো বেশি করে আশা করি সেগুলো তারা সংসদে যেয়ে বলবেন। কারণ আমাদের দেশে তো একটা ডেমোক্রেটিক পার্লামেন্টারি প্রসেস এখানে আছে, প্রাতিষ্ঠানিক যে নিয়ম নীতি আছে তার মধ্য দিয়ে সেই জিনিসগুলি আসা উচিত আমি মনে করি। কারণ দেশের অবস্থা এমন কিছু হয়ে যায়নি যে সার্বভৌমত্ব নিয়ে আমাদের এখন কনসার্ন হতে হবে। কারণ সার্বভৌমত্ব বলতে কিন্তু এখন আধুনিক যুগে যেটা বোঝায় সেটা হচ্ছে একটা ভূখণ্ড এবং তার যে বাউন্ডারি সেটি নয়, সেই বাউন্ডারির মধ্যে বসবাসরত যে মানুষ, প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালের সার্বভৌমত্ব, তার মান মর্যাদা, তার ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স এবং সবকিছু নিয়ে বেঁচে থাকার যে অধিকার, সেইটা দেয়ার বিষয়টি হচ্ছে সবচেয়ে জরুরি। না হলে সার্বভৌমত্ব এসে দাঁড়াবে শুধুমাত্র একটি ভূখণ্ড এবং তার শাসক শ্রেণীর। সত্যিকার অর্থে আমরা দেখলে আজকে বাংলাদেশের প্রতিটি মানুষ কি তাদের সেই বেসিক ফান্ডামেন্টাল নিডস সেগুলো তাদের অ্যাক্সেস আছে? সেগুলো এই 40 বছরের মাথায় এসে আমরা কেন পেলাম না? কেন আমরা বারে বার ডেমোক্রেটিক প্রসেসকে ব্যাহত করে ফুল মানুষগুলোর হাতে ক্ষমতা চলে গেছে এবং তারা যেভাবে তাদের নিজস্ব সম্পদ অর্জন করার ক্ষেত্রে এই ক্ষমতা ব্যয়িত করেছে, মানুষের জন্য কাজ করা থেকে বিরত থেকে, যার ফলশ্রুতিতে আজকে দেখেন বাংলাদেশের মেজরিটি মানুষ পভার্টি লাইনের নিচে বাস করছে। মানুষের হেলথ কেয়ারের অ্যাক্সেস দিতে আজকে প্রধানমন্ত্রীর কষ্ট হচ্ছে। এডুকেশন নিয়ে আমাদের আজকে এসে একটা এডুকেশন পলিসি করতে হচ্ছে। নারী নীতি নিয়ে আপনি আসেন, আজকে নারীদের যে যতটুকু তাদের যে অধিকার আছে সেইটা প্রোটেকশন দিতে আমাদের সমস্যা হচ্ছে। কেন এগুলো হবে? কাজে আমাদের যে ভ্রান্ত রাজনীতি, তার চর্চার যে ফল, সেগুলো আমরা আমাদের চোখের সামনে দেখছি। পাওয়ার সেক্টরে আমাদের কি সমস্যা হচ্ছে, যে দিনের পর দিন ধরে এগুলো জমে আসছে। কাজে আমরা কত আর এই ধরনের রাজনীতির মধ্যে থাকবো? আমাদের এখন সলিউশনের দিকে যেতে হবে। ব্রিটেনে এখন বেগম জিয়া রয়েছেন, তিনি কিন্তু বিরোধী দলের নেত্রীর মর্যাদা নিয়েই কিন্তু ওখানে অবস্থান করছেন। এবং ব্রিটেনে একটা আরাফাত ভাই ভালো জানবেন যে বিএনপি একটি নামে একটি দল আছে ব্রিটেনে, যে ব্রিটিশ পার্টি, যেটা বর্ণবাদী দল, ফ্যাসিস্ট দল। সেই দলের নেতা একবার বলেছিল যে সবচেয়ে দেশপ্রেমিক সরকার দল হচ্ছে বিএনপি। তখন কনজারভেটিভ পার্টির নেতা জন হাওয়ার্ড ছিলেন, তিনি 2004 সালে একটা মন্তব্য করেছিলেন যে এ বাঞ্চ অফ থাগস ড্রেসড আপ অ্যাজ এ পলিটিক্যাল পার্টি। রাইট, মানে এটি দুর্বৃত্তদের এক গুচ্ছ হচ্ছে বিএনপি, সেই ব্রিটেনের ক্ষেত্রে বলেছিলেন। আমি আরেকটা বিষয় মন্তব্য করব, ব্রিটিশ বিএনপি কথা বলছি, ব্রিটিশ বিএনপি ওখানে যারা আছে, ওখানে যারা বলছেন, তার মানে কিছু থাগসরা একত্রিত হয়ে বিএনপি কে ফর্ম করেছিল এবং অপারেট করছিল। আচ্ছা, আজকের যে মানে রাজনীতির যে পথ চলা এবং যে শেখা, আমার মনে হয় যে আমরা কাউকে ছোট করছি না,
যে আমাদের দেশের রাজনীতিতে কিন্তু এরকম প্রচুর প্রচুর উদাহরণ আছে, তারপরেও এখন কেন জানি অনেক কিছু ম্লান হয়ে যাচ্ছে। এখানে আমি একটা জিনিস অ্যাড করবো একটু শাহেদ ভাইয়ের সাথে, সেটা হচ্ছে যে আপনি যখন একজন রাজনীতিবিদ এবং রাস্তায় আছেন, জনগণের দাবি নিয়ে আন্দোলন করছেন, সেটি একটি বিষয় এবং সেখান থেকে অনেক কিছু আপনি শেখেন এবং শেখার বিষয় আছে। এবং আমি যেটা বলবো যে ব্যবস্থাপনার যে একেবারে কোর ফান্ডামেন্টালস আপনি সেখান থেকে শেখেন এবং তার পরবর্তীতে আপনি যখন একটা দায়িত্ব নেন, অ্যাডমিনিস্ট্রেশনে যান, তখন কিন্তু আপনি একজন ম্যানেজার হয়ে যান, একজন সিইও, এক্সিকিউটিভ চিফ এক্সিকিউটিভ হয়ে যান। তখন কিছু কিছু বিষয় আপনাকে পরিবর্তন আনতে হয় অ্যাডমিনিস্ট্রেশনকে আরো এফিশিয়েন্টলি রান করার স্বার্থে। তো আপনি রাজনীতিবিদ থেকে আরো নতুন কিছু অ্যাড করে, তো সেক্ষেত্রে আমরা হয়তো কিছু ডিফারেন্স দেখি ক্ষেত্র বিশেষে, এবং সেটা থাকতে হয়। যেমন আজকে যারা মিনিস্টার হয়েছেন সবাই কিন্তু কম বেশি রাজনীতি থেকে এসে মিনিস্টার হয়েছেন। তারা আগে সারাদিনই হয়তো এলাকায় থাকতেন, জনমানুষের সাথে জনসংযোগ করতেন, কিন্তু আজ কিন্তু সারাদিন তারা সেটা পারেন না। তাদের আরো অন্যান্য অব্লিগেশন থাকে, হয়তো রাত 12টায় বাসায় ফেরার পরে তারপর সবার সাথে দেখা করেন। তো বিষয়টি হচ্ছে যে তখন তাদের ফোকাসটা অন্যদিকে চলে যায়, যেখানে তাদের আরো বেশি ইফেক্টিভলি ফোকাস করতে হয় এবং ঘুরে ফিরে কিন্তু ওই যে সেই সাধারণ যে মানুষের সাথে পথ চলেছে তাদের জীবন মানের উন্নয়ন ঘটানোর জন্য হয়তো তাকে কলম তুলে নিতে হয়, হয়তো কম্পিউটারে বেশি সময় দিতে হয়, হয়তো কাগজ কলমে ফাইলপত্র ঘেটে বেশি সময় দিতে হয়। এই বিষয় আশাগুলি চলে আসে বাস্তবতা নিরিখে যেটা সেটা ঠিক আছে। বলছি যে মমতা, যে মানুষের প্রতি মমতা, এটা কিন্তু সে দীর্ঘদিন যাবত এবং তার স্লোগানই হচ্ছে মা মাটি ও মানুষের, মা মাটি এবং মানুষের দাবির কথা, এবং একাগ্রতার একটা চমৎকার উদাহরণ। এবং এটা সেটা তো আছে, এবং বদলা নাই বদল। কারণ নির্বাচনের যেদিন ফল প্রকাশ হয় সেদিনকে আমি শান্তিনিকেতন একটি প্রোগ্রামে গিয়েছিলাম, যে কারণে কলকাতায় আমার থাকতে হয়েছিল। আমি দেখেছি মানুষের অনুভূতি। আমি যে প্রসঙ্গে চলে আসবো, কারণ আমাদের তো সময় সীমা নির্ধারিত, যে খায়রুল হকরে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মানবো না, এই যে 3 বছর আগে ঘোষণা দেওয়া, এর পিছনে কোনো যুক্তি নাই, অনেক রহস্য থাকতে পারে। বিচারপতি কে এম হাসানের ক্ষেত্রে আওয়ামী লীগের কথা হচ্ছে এর পিছনে কোনো যুক্তি নেই, রহস্য থাকতে পারে। এখন আমি আসছি সেই রহস্যের ক্ষেত্রে। তার আগে আমি বলি, জাস্টিস কে এম হাসানের ক্ষেত্রে আওয়ামী লীগের যে অভিযোগটি ছিল, গত বিএনপি টার্ম শেষ হওয়ার পরে যে ইলেকশন হওয়ার কথা ছিল, তার পিছনে যথেষ্ট যুক্তি ছিল। কারণ একটা ফ্যাব্রিকেশনের মাধ্যমে, অ্যাডিশনাল কিছু ম্যানিপুলেশনের মাধ্যমে বয়স বাড়িয়ে কমিয়ে তাকে স্পেশালি ওখানে আনার যে ব্যবস্থা, 2 বছর বাড়ানো হয়েছিল। আমি স্পেসিফিক্যালি না যে ওইভাবে বলছি, এটা কিন্তু ইতিহাস আরাফাত ভাই, যে উনি যখন বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল বাংলাদেশে, তখন তিনি হাইকোর্টের বিচারপতি হিসেবে ৫ম সংশোধনের বিরুদ্ধে রায় দিয়েছিলেন। খায়রুল সাহেবের কথা বলছেন না? অ্যাবসলিউটলি না, ওখানে তো ওটা তো আছে, আমি সেখানে আসছি। এখন কথা হচ্ছে এমন না যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসেছে বলে রায় দিয়েছে। এক্স্যাক্টলি। এবং আজকে অনেকে জেনে রাখা উচিত যে এই রায়টি বিএনপি ক্ষমতাসীন থাকা অবস্থায় এসেছিল, ৫ম সংশোধনী। এই রায় কেন এসেছিল? এই রায় দেওয়ার অর্থ কি সংবিধান সংশোধন করার? না। আমি এখানে ক্যাটেগরিক্যালি একটা জিনিস পরিষ্কার করতে চাই, যদিও আমি লয়ের ছাত্র নই, কিন্তু আমি পড়াশোনা করেছি, যে কোর্ট হচ্ছে, হাইয়েস্ট কোর্ট হচ্ছে সংবিধানের কাস্টোডিয়ান। আজকে যদি আপনি কোনো অসাধু পন্থায় সংবিধানকে কাটাছেঁড়া করেন, নষ্ট করেন এবং কোনো ডিউ প্রসেসের বাইরে যেয়ে করেন, কোর্ট তখন সেই যা যা করেছেন আনডিউ প্রসেস সবকিছুকে বাতিল করে দেবে। কেন? সংবিধানকে রক্ষা করতে হবে তার। কোর্ট কিন্তু সেই কাজটা করেছে 5ম এবং 7ম সংশোধনী বাতিল করে। কোর্ট কিন্তু কোনো অ্যামেন্ডমেন্ট করেনি। বোঝা ক্লিয়ার কিন্তু বিষয়টা। এবং এই আমাদের এই খায়রুল হক সাহেব বিচারপতি এই সাহসী এবং যুগান্তকারী, এবং আমি যুগান্তকারী কেন বলবো, মানে সেঞ্চুরিতে এরকম আসে না, এই ধরনের একটি সাহসী পদক্ষেপ এবং রায় দিয়েছেন, যেটি বাংলাদেশের সংবিধানকে অনেকাংশেই পরিচ্ছন্ন করেছে আমি বলবো, যেটি কাটাছেঁড়া ফলশ্রুতিতে যতটা আবর্জনা জমেছিল এই সংবিধানে। এবং উনি, আমরা যতটুকু জানি, ওনার দায়িত্বে থাকা অবস্থায় উনি সততার সাথে এবং প্রফেশনালিজম নিয়ে তার দায়িত্ব পালন করেছেন। শাহেদ ভাই, এর কি বাস ভাড়া নিয়ে পরিবহন একটা অরাজকতা সৃষ্টির পায়তারা হচ্ছে, এ ব্যাপারে আপনার মূল্যায়নটা কি? না, এটা তো হয়েছে কেন, আমরা শুনেছি যে ওই যেহেতু গ্যাসের দাম বাড়ানো হয়েছে, আমি তো মনে করি এটা যৌক্তিকতা আছে বাড়ানোর, কারণ সাস্টেনেবল হয় না কোনো কিছুই সাবসিডি নির্ভর হলে। তবে আমার মনে হয় এখানে আরেকটু পরিকল্পনার
বিষয় থাকলে ভালো হতো, একটু আগে থেকেই প্ল্যান যদি থাকতো, যেহেতু আমি গ্যাসের দামটা বাড়াবোই, ইভেনচুয়ালি বাসের ভাড়া বাড়বে এবং তার ফলশ্রুতিতে এই সিচুয়েশন তৈরি হবে। আমার মনে হয় এখানে কিছুটা পরিকল্পনা অভাবের বিষয়টি ঘটেছে, আমার ব্যক্তিগত অভিমত। আচ্ছা, শুধু কি পরিকল্পনা, যারা পরিবহন ব্যবসা করেন তাদের বিবেক বলতে কিছু কি থাকবে না? আপনি এটা যদি বিবেকের কথা যদি বলেন তাহলে অনেক কথা বলতে হয়। যেদিন ঘোষণা আসলো যে দাম বাড়বে তেলের, সেদিন এই যে যতগুলি পেট্রোল পাম্প আছে গোটা ঢাকা শহরে, একটি দুটি ছাড়া সবগুলি বন্ধ করে দিয়েছে। কেন? 12টার পরে 2 টাকা করে বেশি নেবে। এই যে পেট্রোল পাম্পের মালিকরা কি অন্য কোনো গ্রহ আসার ডিফারেন্ট কোনো স্পিসিস? ওরা তো আমাদের এই সমাজেরই মানুষ, এই সমাজেরই স্যাম্পল। তো এখানে বিবেকটা কোথায় আপনি পেলেন? আজকে মানুষরা ভিক্টিমাইজ হচ্ছে যার কারণে। কাজে বিবেকের দিয়ে তো আমরা কোথায় দেখছি, তো অনেক ক্ষেত্রে বিবেকের আমরা সবাই চাইবো যে মানুষের, যারা ব্যবসা করি আমরা, যারা বিভিন্ন পেশায় আছি, সবারই বিবেক জাগ্রত হবে।